ওয়েলকাম এভরিবডি। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো মার্ক্সবাদের একটি গুরুত্বপূর্ণ উৎস ফরাসি সমাজতন্ত্র বা ফ্রেঞ্চ সোশ্যালিজম। দেখো, মার্ক্স নিজেই বলেছেন যে আমি সমাজতন্ত্র সম্পর্কে আলোচনা করেছি। আমি আমার তত্ত্ব, বিভিন্ন তত্ত্ব, শ্রেণী এবং শ্রেণী সংগ্রামের তত্ত্ব, বিশেষ করে এই তত্ত্ব রচনার ক্ষেত্রে আমি ফ্রেঞ্চ সোশ্যালিজমকে স্টাডি করেছি। ফরাসি সমাজতন্ত্র সম্পর্কে যে আলোচনা ফরাসি সমাজবাদীরা, ফরাসি সমাজতন্ত্র মতবাদীরা ব্যাখ্যা দিয়েছেন, সেই বিষয়টিকে আমি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। মার্ক্স যে ফরাসি সমাজতন্ত্র এর দ্বারা প্রভাবিত হয়েছেন সে কথা মার্ক্স নিজেই স্বীকার করেছেন। তিনি বলেছেন, আজকের সমাজের, অর্থাৎ পুঁজিবাদী সমাজের বা ধনতান্ত্রিক সমাজে বা ক্যাপিটালিজমে যে শ্রেণী আমরা দেখতে পাচ্ছি, মুখ্য শ্রেণী, গৌণ শ্রেণী। মুখ্য শ্রেণী হলো দুটি শ্রেণী, বুর্জোয়া শ্রেণী বা মালিক শ্রেণী বা মূলধনী শ্রেণী, অন্যদিকে হচ্ছে প্রলেতারীয় শ্রেণী বা খেটে খাওয়া মানুষের শ্রেণী, সর্বহারা শ্রেণী, বিভিন্ন নামে অভিহিত করেছেন। এই শ্রেণীর অস্তিত্ব আমি বলছি না, শুধু আমার আগেই বলেছেন ফ্রান্সের বুর্জোয়া ঐতিহাসিকরা বলেছেন, বুর্জোয়া তাত্ত্বিকরা বলেছেন। আমি নিজেই এটা স্বীকার করছি যে আমি যে সোশ্যালিজমের ব্যাখ্যা দিয়েছি, যে সোশ্যালিজমে ব্যক্তিগত মালিকানা থাকবে না, যে সোশ্যালিজমে একটাই মাত্র শ্রেণী থাকবে, যে সোশ্যালিজমে রাষ্ট্রকে সর্বহারা শ্রেণী নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে এবং সেখানে শ্রেণী শোষণ থাকবে না, এই যে ব্যাখ্যাগুলো আমি পরবর্তীকালে দিয়েছি, এই ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে আমি ফ্রান্সের কিছু ঐতিহাসিক, কিছু চিন্তাবিদ, তারা সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাকে আমি গুরুত্ব দিয়েছি। আমি যে বিপ্লবের কথা বলেছি, আমি যে উৎপাদন ব্যবস্থার বিকাশের কথা বলেছি, উৎপাদন ব্যবস্থার বিকাশের একটা বিশেষ স্তরে সমাজে শ্রেণীর উদ্ভব হয়েছে, সমাজে রাষ্ট্রের উদ্ভব হয়েছে, এই সমস্ত কথাগুলো আমি বলেছি এই ফরাসি সমাজতন্ত্রীদের ভাবনাটাকে, ফরাসি সমাজতন্ত্রীদের চিন্তাকে স্টাডি করে আমি আমার মতো করে আমি সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি, যেটা আমার মতবাদে রয়েছে, আমার তত্ত্বে রয়েছে। মার্ক্স ফরাসি দেশের বা ফ্রান্সে ক্যাবেট একজন চিন্তাবিদ। এই ক্যাবেটের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েছেন। ক্যাবেট কি বলেছেন? ক্যাবেট বলেছেন যে কমিউনিজম সাম্যবাদ। দেখো, আমরা বইগুলিতে দেখি সোশ্যালিজম আর কমিউনিজম একই অর্থে ব্যবহার হয়, কিন্তু বাংলা বইয়ে, ইংরেজি বইয়ে কমিউনিজম আছে। আমরা এখানে ক্যাবেট সমাজতন্ত্র সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন, এই কথাটা বললে অ্যাপ্রোপ্রিয়েট কথা হবে, কিন্তু আমরা বইগুলিতে দেখছি যে সমাজতন্ত্র না বলে সাম্যবাদ বলা হয়। চীনকে সাম্যবাদী রাষ্ট্র বলা হয়।
চীন সমাজতান্ত্রিক রাষ্ট্র না, নামেই সমাজতন্ত্র, স্বীকার করতে হবে যুক্তি তর্কে, কিন্তু চীন কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্র নয়। তার কারণ চীন মার্ক্সবাদকে স্বীকার করে না, প্রকৃতপক্ষে মার্ক্সবাদকে ফলো করে না। মার্ক্সবাদে কোনো আগ্রাসী সাম্রাজ্যবাদ, অন্য রাষ্ট্রের ভূখণ্ডকে দখল করা, এই সমস্ত বিষয়কে গুরুত্ব দেওয়া হয় না, এগুলি স্বীকার করা হয় না। যাই হোক, এই ক্যাবেট কমিউনিজমের কথা, কমিউনিজম না বলে আমরা সমাজতন্ত্র সম্পর্কে বলছেন যে সমাজতন্ত্র অপরিহার্য। শোষণহীন সমাজ কাঠামো গড়ে তোলা দরকার। এই যে বুর্জোয়া ব্যবস্থা, ধনতান্ত্রিক ব্যবস্থা, এখানে শ্রমিক আর মালিকের মধ্যে পরস্পর বিরোধী স্বার্থ আছে। মালিক, কারখানার মালিক, তারা শ্রমিককে নিয়োগ করে কারখানাতে, কিন্তু তাদের ন্যায্য মজুরি দেন না, তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে, এটা তাদের উপরে শোষণ করে। আর এই শোষণ থেকে শ্রমিককে উদ্ধার করতে হবে, শ্রমিকের মুক্তি আনতে হবে। আর এই মুক্তি আনাটা খুবই গুরুত্বপূর্ণ, আর মুক্তি আসবে সমাজতন্ত্রে। তাহলে মার্ক্সও কিন্তু সমাজতন্ত্রের কথা বলেছেন, কিন্তু ক্যাবেটের এই সমাজতন্ত্র, এই বক্তব্যের দ্বারা মার্ক্স প্রভাবিত হয়েছেন। কিন্তু ক্যাবেট তিনি কিন্তু সমাজতান্ত্রিক রাষ্ট্রের কথা বলেছেন। তিনি কিন্তু সমাজতন্ত্রের আর একটা উন্নত রূপ আছে, সমাজতন্ত্রের একটা উন্নত পর্যায়ে আছে। সেটা সমাজতান্ত্রিক সমাজের শ্রমজীবী মানুষ, ডিক্টেটরশিপ অফ প্রোলেটারিয়েট, অর্থাৎ শ্রমিক শ্রেণীর, প্রোলেটারি শ্রেণীর এক না একত্র প্রতিষ্ঠিত হলে সেই শ্রমিক শ্রেণী রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে উৎপাদন ব্যবস্থাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাবে, যেখানে প্রত্যেকটা মানুষ এখনও প্রতিষ্ঠিত হয়নি, হবে এই কথা বলা হয়েছে, যে প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে। আর সমাজতন্ত্রে প্রত্যেকটা মানুষ সামর্থ্য অনুযায়ী কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে, প্রয়োজন অনুযায়ী মজুরি পাবে না। এমন একটা সমাজের কথা মার্ক্স বলেছেন। ক্যাবেটের বক্তব্যের, সমাজতান্ত্রিক বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েও মার্ক্স এই কথা বলেছেন। ক্যাবেট তোমার স্টেটের অস্তিত্বকে বজায় রাখার কথা বলেছেন। মার্ক্স সেখানে বলেছেন, মার্ক্স এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, 1848 সালে লেখা এই গ্রন্থটি, বলেছেন যে রাষ্ট্র আপনা আপনি উবে যাবে, উইদারিং অফ দি স্টেট। যেদিন সমাজতন্ত্র থেকে কমিউনিজম, সোশ্যালিজম থেকে কমিউনিজম প্রতিষ্ঠিত হবে, সেটা কিন্তু ক্লাসলেস সোসাইটি। সোশ্যালিজমে ক্লাস থাকবে, সোশ্যালিজমে রাষ্ট্র থাকবে, সোশ্যালিজমে শ্রমজীবী শ্রেণী থাকবে, সবাই একটাই শ্রেণীর মধ্যে থাকবে, সবাই কাজ করবে, ভাত খাবে, সবাই কাজ করতেই হবে। এই যে সেই সিস্টেমের পরে আগামী দিনে যে সমাজ হবে সেটা হলো কমিউনিজম। কমিউনিজম পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়নি। যাই হোক, মার্ক্সের ব্যাখ্যা অনুযায়ী আমরা আলোচনা করব আজকে। তো সেই সমাজে স্টেট থাকবে না, স্টেটলেস সোসাইটি। কমিউনিজম যেদিন প্রতিষ্ঠিত হবে, দেয়ার উইল বি নো স্টেট, দেয়ার উইল বি নো ক্লাস, কোনো ক্লাস থাকবে না। যাই হোক, আমি ওটা আলাদা করে ব্যাখ্যা করব, ভিডিও করব। যাই হোক, তাহলে এখানে আমরা দেখছি ক্যাবেটের দ্বারা প্রভাবিত হলেও মার্ক্স কিন্তু নিজের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। মার্ক্স বলেছেন যে উৎপাদন ব্যবস্থার বিকাশের একটা বিশেষ স্তরে, অর্থাৎ দাস সমাজ ব্যবস্থা হচ্ছে উৎপাদন ব্যবস্থার বিকাশের দ্বিতীয় স্তর। এটা শ্রেণীভিত্তিক সোসাইটি, এটা ক্লাসে দুটি ক্লাস সৃষ্টি হয়েছে। একদিকে জমির মালিক, দাস মালিক আর প্রভু বা মাস্টার, আর অন্যদিকে হচ্ছে কৃতদাস বা দাস। তাদেরকে শোষণ করেছে, উভয়ের মধ্যে সংগ্রাম হয়ে নতুন একটা সমাজ, দাস সমাজের গর্ভেই জন্মলাভ করেছে, সেটা হলো ফিউডালিজম, অর্থাৎ সামন্ততন্ত্র। এই সামন্ততান্ত্রিক রাষ্ট্র, সেটা কিন্তু শ্রেণী শোষণের হাতিয়ার। সামন্ত প্রভুরা, জমির মালিক, রাজতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে ভূমিদাসদের উপর শোষণ নিপীড়ন করবার জন্যে। ভূমিদাসরা আসলে শোষিত, বঞ্চিত। আর
এইখানে তাহলে দেখা যাচ্ছে যে এখানে ভূমিদাসরা শোষণমুক্ত হবে না, আর ভূমিদাসদের একটা অংশ যারা উদীয়মান ধনিক বণিক শ্রেণী সৃষ্টি হয়েছে, সেই অংশ হলো পরবর্তীকালে বুর্জোয়া শ্রেণী, অর্থাৎ যারা শহরে শহরে চলে গেছে, অর্থাৎ শহর গড়ে তুলেছে তারাই, ব্যবসা বাণিজ্য করেছে, জলপথে নদীর ধারে তারা বসবাস করেছে, নদীর ধারে তারা কারখানা গড়ে উঠেছে। তোমরা খেয়াল করবা যে পৃথিবীর প্রায় বড় বড় শহর নদীর ধারে গড়ে উঠেছে। এটা হলো উদীয়মান ধনিক বণিক শ্রেণী সামন্ততান্ত্রিক ব্যবস্থাতে তারা গড়ে তুলেছে। আর গ্রামের কৃষকরা সামন্তবাদকে উচ্ছেদ করে দিয়ে গ্রামের কৃষকদের অর্থাৎ অর্থাৎ সামন্ত প্রভুদের নিয়ন্ত্রণে যে সব ভূমিদাস ছিল তাদেরকে সংগঠিত করে লড়াই বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা সমাজ, সেটা ক্যাপিটালিজম তৈরি করেছে। এই ক্যাপিটালিজমের এই ক্যাপিটালিজম দায়ী শ্রমিক শোষণের জন্য। এই কথা কিন্তু তোমার ফ্রান্সের তোমার সমাজবাদীরা স্বীকার করেছেন এবং বলেছেন। তাহলে মার্ক্স কিন্তু স্টেটলেস সোসাইটি করতে, তাহলে সমাজ বিকাশের স্তরগুলিকে মার্ক্স এইভাবে বিশ্লেষণ করেছেন। উৎপাদনের উপকরণগুলি অর্থাৎ মিনস অফ প্রোডাকশন, এগুলো ডেভেলপিং। তোমরা একবার ভাবো যে প্রথমে আদিম যুগে মানুষ ডাল ব্যবহার করত নিজেদের জীবনকে বাঁচানোর জন্যে পশুর হাত থেকে, তারপরে পাথর ব্যবহার করলো, পাথরকে টুকরো করে ব্যবহার করলো, পাথরকে ধার দিতে লাগলো, ঘষে ঘষে ধারালো অস্ত্র তৈরি করলো। এইভাবে সমাজ বিকশিত হয়েছে। প্রথমে কাঁচা মাংস খেত, ফলমূল সংগ্রহ করে খেত, সবাই ভাগ করে খেত। তার পরিবর্তন আসলো, তারপরে যখন তারা কৃষিকাজ শিখলো, যাযাবর জীবন ত্যাগ করে তারা তারা স্থায়ীভাবে বসবাস করলো, তাদের মধ্যে গোষ্ঠী চেতনা আসলো, তাদের মধ্যে শ্রেণীভাব চলে আসলো, নতুন যে একটা সমাজ সেইখানে হলো দাস সমাজ ব্যবস্থা। সুতরাং সেখানে শ্রেণীর কথা বলে যে এইভাবে শ্রেণীর উদ্ভবের কথা কোনো বুর্জোয়া ঐতিহাসিক বলেননি, ক্যাভিটো বলেননি। এইবার আমরা আলোচনা করব সেন্ট সাইমন, একজন ফরাসি সমাজবাদী। সেন্ট সাইমন বলেছেন যে এই যে শ্রমিক শ্রেণী তারা শোষিত বঞ্চিত, এর মূলে হচ্ছে বুর্জোয়া শ্রেণী, কারখানার মালিকরা তাদেরকে শোষণ করছে। এই শোষণই হচ্ছে তাদের মানুষের যে চাহিদা, মানুষের যে চাহিদা সেটা ক্রমবর্ধমান, আর মানুষের চাহিদা পূরণের সামর্থ্যটাও কিন্তু মানুষের কাছে সবসময় থাকে না। তাই মানুষের অভাব পূরণ করতে হবে, সামর্থ্য অনুযায়ী সে মানুষ অভাব পূরণের চেষ্টা করবে। কিন্তু দরিদ্র মানুষ তারা কিন্তু তাদের চাহিদা পূরণ করতে পারে না, ব্যর্থ হয়, তারা অল্প মজুরি পায়। তার জন্যে পুঁজিবাদকে তোমার দায়ী করেছেন সেন্ট সাইমন। তাই 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 এই পুঁজিবাদকে কিন্তু কিভাবে উচ্ছেদ করতে হবে, শ্রমিকরা কিভাবে মুক্তি পাবে, শোষণ মুক্ত একটা সমাজ তৈরি করতে পারবে, সেই কথা কিন্তু তোমার সেন্ট সাইমন বলে যেতে পারেননি। তারপর ফ্রান্সের আরেকজন সমাজবাদী, সমাজতন্ত্র বিশ্বাস করেন, তিনি হলেন ফুরিয়ের। ফুরিয়ের বলেছেন যে আজকে শ্রমজীবী মানুষ শোষিত বঞ্চিত, তাদের অভাব অভিযোগ আছে, কিন্তু তারা কেন শোষিত? এই সমাজ ব্যবস্থা দায়ী, পুঁজিবাদী সমাজ ব্যবস্থা দায়ী। তাই পুঁজিবাদী সমাজকে 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 উচ্ছেদ করার কথা তিনি বলেননি। পুঁজিবাদী সমাজের মধ্যেই শ্রমজীবী মানুষ তাদের দাবি আদায়ের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করবে, দাবিগুলো তুলে ধরবে, আর মালিক শ্রেণী তাদের দাবিগুলো ধীরে ধীরে পূরণ করে নেবে। তাদের দাবিগুলো ন্যায্যতা সম্পর্কে মালিক শ্রেণী বুঝবে। তাই তাই বোথ ক্লাসের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ক্লাস আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ শ্রমিক আর মালিকের মধ্যে একটা বোঝাপড়া হবে, যার ফলে শ্রমিকের চাহিদা পূরণ হবে। একটা সমাজ ব্যবস্থা বুর্জোয়া কাঠামোর মধ্যে দিয়ে সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণ পথে একটা সমাজ আরেকটা সমাজে পরিণত হবে, সেটা হলো সমাজতান্ত্রিক সমাজ। এটাকে মার্ক্স কিন্তু গ্রহণ করলেও মার্ক্স মানে এই লাস্টের বক্তব্য অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিংয়ের এই বিষয়টিকে মার্ক্স কিন্তু বিশ্বাস করেননি। মার্ক্স বলেছেন কখনোই উভয় দুই শ্রেণীর মধ্যে, অর্থাৎ উৎপাদনের উপকরণের মালিক বুর্জোয়া শ্রেণী, তারা কখনোই শ্রমিকের স্বার্থ রক্ষা করবে না, শ্রমিককে শোষণ মুক্ত সমাজ দেবে না, শ্রমিককে শোষণ করেই যাবে। তার কারণ বুর্জোয়া শ্রেণী যে
মূলধন বাড়ে, ক্যাপিটাল বাড়ে, তা শ্রমিককে শোষণ করে শ্রমিকরা যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করে সেটা মালিকরা মুনাফা আকারে ভোগ করে এবং সেই মুনাফা আবার ইনভেস্ট করে শিল্পে, কারখানাতে। তাই কখনোই তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ক্লাস আন্ডারস্ট্যান্ডিং আসতে পারে না। ফ্রান্সের আরেকজন সমাজবাদী, সমাজতন্ত্রে বিশ্বাসী টমাস মুর, তিনি ইউটোপিয়া সোশ্যালিজম একটা গ্রন্থ লিখেছেন। এই গ্রন্থে বলেছেন যে, কি বলেছেন, ব্যক্তি মালিকানা যতদিন থাকবে, ব্যক্তি মালিকানা যতদিন থাকবে আর সম্পদ মুষ্টিমেয় ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হবে। ব্যক্তি মালিকানার সঙ্গে সম্পদের মালিকানা যুক্ত সম্পদ দেশের কিছু মানুষের হাতে চলে যাবে আর ব্যাপক সংখ্যক সম্পদের মালিকানা থেকে বঞ্চিত থাকবে। কারখানার শ্রমিক যেহেতু মালিকানা পাবে না কোনো দিন, তাই তারা কিন্তু শোষিত বঞ্চিত থাকবে। আর সম্পদ যত কেন্দ্রীভূত হবে তত কিন্তু শ্রমিকরা শোষিত হবে। তাই তিনি বলেছেন এই ব্যক্তি মালিকানাকে উচ্ছেদ করতে হবে, সম্পদের কেন্দ্রীকরণ বন্ধ করতে হবে, এমন একটা সমাজ তৈরি করতে হবে। কিন্তু ক্লাস স্ট্রাগল, ক্লাস রেভলিউশন এর মাধ্যমে মানে সমাজকে পরিবর্তন করার কথা তিনি বলেননি। সমাজবাদীদের মধ্যে ফ্রান্সের ব্যক্তিদের আমরা আলোচনা করলাম এতক্ষণ। এবার আমরা আলোচনা করব রবার্ট ওয়েন। ইনি ইংল্যান্ডের একজন শিল্পপতি, নিজেই শিল্পপতি, কিন্তু শ্রমিক শোষণকে তিনি মেনে নিতে পারেননি। তিনি বিরাট শিল্পপতি। তিনি বলেছেন যে পুঁজিবাদী সমাজ, এই যে ক্যাপিটালিজম, এর জন্যে এই সমাজটাই হলো দায়ী শ্রমিক শোষণের জন্য। তাই কিন্তু তিনি কখনোই বলেননি যে পুঁজিবাদকে উচ্ছেদ করতে হবে, পুঁজিবাদী রাষ্ট্রকে উচ্ছেদ করতে হবে। তিনি বলেছেন যে মালিক শ্রেণীকে শ্রমিকের প্রতি সদয় হতে হবে, দয়াশীল হতে হবে, তাদের প্রতি কাইন্ডনেস দেখাতে হবে। মালিকরা উদার হবেন, শ্রমিকের স্বার্থ দেখবেন। তিনি নিজে উদ্যোগ নিয়ে এই ব্যবস্থা চালু করেছিলেন, কিন্তু নিজে উদ্যোগ নিয়ে চালু করলেও ইংল্যান্ডের অন্য কোনো শিল্পপতি বা বিশ্বের অন্য কোনো শিল্পপতিরা তার পথকে অনুসরণ করেননি। তাহলে আমরা দেখছি যে বিভিন্ন সমাজবাদীরা যে সমস্ত ব্যাখ্যা দিয়েছেন সেগুলোকে মার্কস পড়াশোনা করেছেন, তাদের বক্তব্যগুলো দ্বারা প্রভাবিত হয়েছেন, এ কথা ঠিকই। কিন্তু আমরা যাদের কথা আমি ফরাসি সমাজবাদীদের কথা আলোচনা করলাম, রবার্ট ওয়েনের কথা বললাম, এরা কিন্তু কাল্পনিক সমাজবাদী। আর মার্কস যে সমাজতন্ত্রের কথা বলেছেন সেটা হলো সায়েন্টিফিক সোশ্যালিজম। তাই মার্কসবাদের এই সোশ্যালিজমের যে ব্যাখ্যা, এই তত্ত্ব, এই সমাজ তৈরি করা, এই সমাজ এর বক্তব্য তিনি তুলে ধরেছেন, সেটা কিন্তু এদের অনেক বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়েছেন। কিন্তু নিজে তিনি কতগুলি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন যে এই ক্যাপিটালিজমে কখনোই শ্রমিক শ্রেণী শোষণমুক্ত হবে না। যতদিন এই ধনতন্ত্র থাকবে, যতদিন এই ক্যাপিটালিস্ট স্টেট থাকবে, ততদিন কিন্তু শ্রমিকদের শোষণ মুক্ত করা যাবে না। তাদেরকে মুক্তি দিতে গেলে নতুন একটা সমাজ প্রতিষ্ঠিত করতে হবে। আর তার জন্যে ক্লাস স্ট্রাগল দরকার, অর্থাৎ শ্রমিক শ্রেণীকে সংগঠিত হতে হবে, শ্রমিক শ্রেণী সংগঠন করবে এবং এর জন্যে একটা পার্টি দরকার, প্রকৃত কমিউনিস্ট পার্টি দরকার। তারা ওই কমিউনিস্ট পার্টির অধীনে তারা সংগঠিত হবে, শ্রেণী হিসাবে সচেতন হবে, তারা শ্রেণী সংগ্রাম করবে, সুতরাং এবং তারা বিপ্লব করবে। সুতরাং এরই মধ্য দিয়ে সমাজের একটা পরিবর্তন আনা সম্ভব। তাই মার্ক্সবাদ যে একটা উৎস আমরা বলছি ফরাসি সমাজবাদ, সেটা কিন্তু মার্ক্স কিন্তু সায়েন্টিফিকভাবে যুক্তি দিয়ে উৎপাদন ব্যবস্থার বিকাশের বিভিন্ন স্তরকে তিনি আলোচনা করেছেন। যে অতীতে আমরা দেখেছি যে দাস সমাজের দাস যারা, তারা শ্রেণীগতভাবে লড়াই করে নতুন একটা সমাজ প্রতিষ্ঠিত করেছে, কিন্তু সেখানে তারা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে পারেনি। নতুন যে সমাজ তৈরি করেছে তারা, সেই সমাজটা যে সামন্ততান্ত্রিক সমাজ। আর সামন্ততান্ত্রিক সমাজেই তোমার দাস সমাজের যারা শোষক ছিল তারাই কিন্তু রূপান্তরিত হয়েছে, তাদের শোষণের স্বরূপের
রূপের পরিবর্তন ঘটিয়ে তারা সামন্ত প্রভুতে পরিণত হয়েছে। আর সামন্ত প্রভুরাই তোমার ভূমিদাসদের শোষণ করেছে। অর্থাৎ আগের সমাজের যারা কৃতদাস ছিল, দাস সমাজে কৃতদাস ছিল, তারা ভূমিদাসে পরিণত হয়েছে, ভূমিদাসদের তারা শোষণ করেছে। আর ভূমিদাসদের কিছুটা স্বাধীনতা ছিল বলেই তাদের মধ্যে থেকে একটা অংশ ব্যবসা বাণিজ্য শুরু করে এবং সেখান থেকে তারা নদীর ধারে বসবাস করে, শিল্প কারখানা গড়ে তোলে। আর এই শ্রেণীটা আজকে পৃথিবীর দিকে দিকে আমরা দেখছি যে বুর্জোয়া শ্রেণী, ক্যাপিটালিস্ট ক্লাস। এই ব্যাখ্যাটা মার্কস দিয়েছেন। এবং ক্যাপিটালিজম যেটা এসছে সেটাও কিন্তু শোষণমুক্ত সমাজ নয়। অতীতের দাস সমাজ যেমন শ্রেণীভিত্তিক, শ্রেণী দ্বন্দ্বভিত্তিক এবং সামন্ততান্ত্রিক সমাজ শ্রেণীভিত্তিক, শোষণভিত্তিক, শ্রেণী দ্বন্দ্বভিত্তিক, তেমনি ক্যাপিটালিজম হচ্ছে, অর্থাৎ ধনতান্ত্রিক সমাজ হচ্ছে শ্রেণীভিত্তিক, শোষণভিত্তিক। এই সমাজ দুটি শক্তি শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদিকে যে বুর্জোয়া শ্রেণী, আর একদিকে প্রলেতারের শ্রেণী, একদিকে অত্যাচারী শ্রেণী, আর একদিকে অত্যাচারিত শ্রেণী, একদিকে শাসক শ্রেণী, আর একদিকে শাসিত শ্রেণী। তাহলে আমরা এইভাবে বিশ্লেষণ করব। তাই মার্কস বলছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্যে শ্রেণী সংগ্রাম অনিবার্য। আর এই অনিবার্যতা কেন? যে অতীতের যারা শোষিত বঞ্চিত মানুষ তারা শ্রেণীগতভাবে লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে। তাহলে আজকের এই ক্যাপিটালিজমকে, আজকের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে, আজকের এই পুঁজিবাদী রাষ্ট্র কাঠামোকে, সেখানে প্রলেতারি শ্রেণী অবশ্যই তারা পরিবর্তন করতে পারবে। মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন, পুঁজিপতিরা যত বেশি শ্রমিক নিয়োগ করবে, পুঁজিপতিরা যত বেশি শ্রমিককে শোষণ করবে, তত তারা নিজেদের কবর খনকদের সৃষ্টি করবে। সুতরাং তবে আজকের পুঁজিপতি ব্যবস্থাতে বিশ্বায়নের প্রক্রিয়াতে দেখা যাচ্ছে তারা নতুন নতুন কৌশল নিচ্ছে, অর্থাৎ সিম্প্যাথি দেখাচ্ছে শ্রমজীবী মানুষের উপর। নতুন একটা রাষ্ট্রকে শুধু শ্রেণী শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে রাষ্ট্রের একটা স্বতন্ত্র ভূমিকা আছে, একটা দায়িত্বশীল ভূমিকা আছে। তাই মানুষের পাশে দাঁড়িয়ে সুকৌশলে ক্যাপিটালিজমকে তারা রক্ষা করছে। কিন্তু এই রক্ষা শেষ পর্যন্ত হবে না। তার কারণ ক্যাপিটালিজমে আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি কত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, একটা মানে নিজে ক্যাপিটালিস্ট কান্ট্রিগুলির মধ্যে একটা দ্বন্দ্ব, নয়া সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, প্রয়োজনে সন্ত্রাসবাদ সৃষ্টি, প্রয়োজনে সন্ত্রাসবাদ ধ্বংস, প্রয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে, প্রয়োজনে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে হবে। সবই আর্টিফিশিয়ালি ক্যাপিটালিজমের বৈশিষ্ট্য। তাই এই ক্যাপিটালিজমকে একটা মানবিক দিক থেকে, অর্থাৎ সুস্থ মানুষ যারা সুস্থ জীবন চাই, তারা কিন্তু নতুন একটা সমাজ তৈরি করতে বাধ্য হবে, অনিবার্যভাবে হবে। এবং কোনো শোষণ কোনো চিরস্থায়ী নয়, কোনো অত্যাচার কখনোই চিরস্থায়ী নয়। আমরা ইতিহাস পড়ে এটাই জেনেছি যে অত্যাচারীরা কখনোই চিরস্থায়ী নয়, তাদের পতন হবেই। আর যারা অত্যাচারিত হয়, যারা শোষিত বঞ্চিত মানুষ, তাদের জয় অনিবার্য। তার ইতিহাস আমরা পেয়ে গেছি। দাস সমাজে দাসরা লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে, ভূমিদাসরা লড়াই করে সমাজের পরিবর্তন ঘটিয়েছে, কিন্তু শোষণমুক্ত সমাজ পায়নি। কিন্তু এবারে পুঁজিবাদকে, পুঁজিপতিদের পরাজিত করে নতুন একটা সমাজ তৈরি করবে। তাহলে মার্কস যে সোশ্যালিজমের কথা বলেছেন, মার্কস যে তার মতবাদ তৈরি করেছেন, সেক্ষেত্রে বিশেষ করে তার যে ক্লাস এবং ক্লাস স্ট্রাগল যে থিওরি, সোশ্যালিজম অর্থাৎ ডিক্টেটরশিপ অফ প্রলেটারিয়েট, এই সমস্ত ধারণাগুলো এই সমস্ত যারা লেখকের কথা আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম, তাদের বক্তব্যের দ্বারা প্রভাবিত হয়ে নতুন একটা অ্যাঙ্গেল তার সঙ্গে যুক্ত করেছেন। তাহলে কাল্পনিক যে সমাজতন্ত্র, সেইখান থেকে অনেক বিষয়, অনেক ইনফরমেশান তিনি কালেক্ট করেছেন, করে সেটাকে তিনি সায়েন্টিফিক একটা অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা দিয়ে তিনি আলোচনা করেছেন। আমরা তার ব্যাখ্যা অনুযায়ী দেখেছি সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সমাজতন্ত্রের পতন হয়েছে। পতনের জন্যে কিন্তু মার্ক্সবাদ দায়ী নয়, পতনের জন্য দায়ী যারা মার্ক্সবাদী, যারা কমিউনিস্ট পার্টি, তারা সঠিক অর্থে কমিউনিস্ট পার্টি নয়। চীনের কমিউনিস্ট পার্টি কখনই কমিউনিস্ট পার্টি নয়। যদি কমিউনিস্ট পার্টি হতো তাহলে তিব্বত তারা দখল নিত না। যদি কমিউনিস্ট পার্টি হলো ভারতকে আক্রমণ করতো না। তার যদি কমিউনিস্ট পার্টি হলো এখন বাংলাদেশের উপর চীন ঘোলাঝোলার মাছ ধরবার চেষ্টা করছে, এটা কোনো কমিউনিস্ট পার্টির ক্যারেক্টার নয়, এটা সমাজতান্ত্রিক আদর্শের বিরোধী। সুতরাং আজকের যে ভিডিও তোমরা ভালো করে দেখবে, এখানে
আমি আজকে আলোচনা করলাম মার্ক্সবাদের একটি উচ্চ ফরাসি সমাজতন্ত্র। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো করে ভিডিও দেখবে, আর কোনো অসুবিধা হলে কমেন্ট করে আমাকে জানাবে।